ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অথবা সামনের বছরগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের একটা সাবজেক্ট ম্যাথামেটিক্স রয়েছে, তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অলরেডি আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে 2022-এর কোশ্চেনের সলিউশন করেছিলাম, তবে সেখানে শুধুমাত্র এমসিকিউগুলো সলিউশন করেছিলাম। এবার যে ভিডিওটা নিয়ে এসেছি এখানে পিডিএফ আকারে, অ্যাকচুয়ালি পিডিএফটা আমি তোমাদের দেখিয়ে দেবো। সলিউশন করে রেখেছি পুরো কোশ্চেনের, ঠিক আছে? যত এসিকিউ রয়েছে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে বা লং কোশ্চেন রয়েছে, 2 নাম্বার 4 নাম্বার বা 5 নাম্বারের যাবতীয় কোশ্চেন কিন্তু সলিউশন করেছি। পুরো কোশ্চেন সেটের যত কোশ্চেন ছিল সব কোশ্চেনের কিন্তু সলিউশন আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা দেখে নাও তোমরা কতগুলো ঠিক করেছো, বা সামনের বছর যারা পরীক্ষা দেবে, ঠিক আছে, 2023-24-এর বছরগুলোতে যারা পরীক্ষা দেবে তারাও দেখে নাও যে 2022-এ কেমন কোশ্চেন এসেছিলো, তোমাদের তাহলে সুবিধে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্কটা দিয়ে। তো কোশ্চেন যদি তোমাদের কাছে থাকে, না হলে আমি পিডিএফটা, যদি তোমরা বলো ডিসক্রিপশন বক্সে কোশ্চেনের পিডিএফটাও দিয়ে দেবো। আপাতত কোশ্চেনগুলোও কিছু কিছু তুলে রেখেছি, তারপরে সেগুলো সলিউশন করেছি। ঠিক আছে, আরেকটা বিষয় বলে দিই, এখানে এটা কিন্তু বেসিক্যালি ম্যাথামেটিক্সের চ্যানেল। এখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স লেভেলের প্রচুর ম্যাথামেটিক্সের ভিডিও পাবে, তোমরা দেখতে পারো। চ্যাপ্টার ওয়াইজ প্রচুর ভিডিও রয়েছে, তাছাড়া কম্পিটিটিভ ম্যাথামেটিক্সেরও ভিডিও রয়েছে কিছু, সেগুলোও দেখতে পারো। চলো শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা রয়েছে, এফএক্স আর জিএক্স দেওয়া ছিল। তো এখানে দুটো জিনিসের মান বার করতে বলছে, দেখতেই পাচ্ছ। প্রমাণ করতে হবে এফ জিএক্স ইকুয়াল টু জি এফ এক্স, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমত এফ জিএক্স দিয়ে শুরু করেছি। এফ অফ জিএক্সের মানটা বসিয়ে দিয়েছি। জিএক্সের মান 7x + 4/5x - 3। তারপরে দেখো এখানে কি কাজ করছে, এফের ভিতর যেটা পুরোটা রয়েছে ওটাকে এক্সের মতো আমরা ভাববো, এফের ভিতর যেটা রয়েছে ওটা এক্সের মতো ভাববো। এবং প্রথমে দেখো এফ এক্স দেওয়া ছিল 3x + 4/5x - 7, মানে এফের ভিতর এক্স থাকলে 3 ইন্টু সেটা হয়। ঠিক আছে, এফের ভিতর যেটা ছিল এক্স ছিল, 3 ইন্টু সেটা হবে। তার মানে এফের ভিতর এখন পুরো রয়েছে 7x + 4/5x - 3, ওটা এক্সের মতো ভাবলে 3x, মানে 3 ইন্টু ওটা +4, নিচে হচ্ছে 5 ইন্টু ওটা -7। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করলে এক্স আসছে। সিমিলারলি জি অফ এফ এক্স এখানে ক্যালকুলেট করেছি, তোমরা আশা করি বুঝতে পারবে প্রবলেমটা। চলো, বেশি ডিটেলস তো এখানে বলতে পারবো না, তবু যতটা পারি ডিটেলস আমি বলে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা যদি কারো দরকার হয় বলো, আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফটা পুরো দিয়ে দেবো। দেখা যাচ্ছে এখানে দুটোই কিন্তু এক্স চলে আসছে। ঠিক আছে, তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন, এ বি দুটো সেট দেওয়া রয়েছে, এফ এক্স দেওয়া রয়েছে, একটা জি এক্স দেওয়া রয়েছে। বলা আছে যে এফ সমান জি প্রমাণ করতে হবে, এবং এ থেকে বি, ঠিক আছে, দুটো ফাংশনই কিন্তু এ থেকে বিতে যাচ্ছে। তো দেখো এফ এক্স সমান এক্সএস কিউ দেওয়া আছে। এবার এখানে দেখতে পাচ্ছ এ থেকে বি যেহেতু যাচ্ছে, তার মানে এক্সের মানগুলো 1 and 2 নেব। ঠিক আছে, এগুলো ডোমেন সেটের ভ্যালু। তো এক্সের মান 1 নিচ্ছি, মানে এফ ওয়ানের ভ্যালু 1 পাচ্ছি, F2-র ভ্যালু 8 পাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে সাইডে আমি ম্যাপিংটা করেও রেখেছি, 1 থেকে 1, 2 থেকে 8, এফ ফাংশন এ থেকে বি কাজ করছে। একই রকমভাবে জি এক্সের ক্ষেত্রেও এক্সের মান 1 বসাবো এবং 2 বসাবো, কারণ এ সেটে 1 আর 2 রয়েছে। দেখতে পাচ্ছ এখানে 1 8 আসছে, একই রকমভাবে জি সেটটা। অর্থাৎ দেখতে পাচ্ছি, দুটো ছবি থেকেও দেখতে পাচ্ছি বা এখানে ক্যালকুলেশন থেকেও দেখতে পাচ্ছি যে এ সমান বি হচ্ছে। ছবিটা আঁকলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, টিচার আরও বেশি খুশি হবে। তো প্রথমের দিকটা চেষ্টা করা হয় যে প্রথমের দিকটা যতটা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে, খাতাগুলো প্রথমের দিকটা যতটা সাজিয়ে লিখতে পারবে, তত কিন্তু টিচারের ওপর একটা ভালো এফেক্ট পড়ে যে না, স্টুডেন্ট ভালো করেছে। সেক্ষেত্রে কিন্তু শেষের দিকে একটু আধটু প্রবলেম থাকলেও টিচার কনসিডার করে দেয় বিষয়গুলো। তো দেখো এবার 3 নম্বর প্রবলেম, সেক্স স্কোয়ার কট ইনভার্স 1/3 প্লাস কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 1/2, এটার মান আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এখানে প্রথমেই বলে রাখি, যদি এরকম ইনভার্সের প্রবলেম থাকে, তো যেহেতু সেক্স স্কোয়ার বাইরে রয়েছে, তো তোমাদেরকে প্রথমেই ভাবতে হবে একটা একটা করে অ্যাকচুয়ালি এখানে দেখতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো সেক্স স্কোয়ার রয়েছে কট ইনভার্স 1/3, এই কট ইনভার্স 1/3 নিয়ে প্রথমে ভাবছি। আমাদের টার্গেট হবে ওই কট ইনভার্সটাকে সেক ইনভার্সে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, যেহেতু বাইরে সেক্স স্কোয়ার রয়েছে, ওটা যদি সেক ইনভার্সে নিয়ে যেতে পারি সেক উঠে যাবে। তো কট ইনভার্স 1/3টাকে আমরা দেখো রাইট হ্যান্ড সাইডে, রাইটের ডান দিকটা একটু দেখো, কট ইনভার্স 1/3টাকে থিটা ধরে নিয়েছি। ওখান থেকে কত পাবো, কট থিটা সমান 1/3। ঠিক আছে, কট থিটা সমান 1/3 পাবো। কট থিটার সূত্র জানি, একটা ছবি এঁকেছি, কট থিটার সূত্র জানি আমরা ভূমি বাই লম্ব। দেখো ভূমির জায়গায় 1 লিখেছি আর লম্বর জায়গায় 3 লিখেছি। ওখান থেকে অতিভুজটা বার করে নিয়েছি, 3 স্কোয়ার √3 স্কোয়ার + 1 স্কোয়ার, মানে √10 আসছে। একই রকমভাবে
এখানে দেখো ট্যান ইনভার্স 1/2 যেটা, সেটা আলফা ধরে নিয়েছি। ট্যান আলফার মান 1/2, ট্যান আলফা মানে ট্যান আলফার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, এই লম্ব ভাই ভূমি, লম্বর জায়গায় 1, ভূমির জায়গায় 2, এখান থেকে অতিভুজটা বার করে নিয়েছি, দুটো ছবি থেকে দুটো বার করে নিয়েছি। এবার এখান থেকে একদম সরাসরি ক্যালকুলেশন করা যাবে। আমরা কট ইনভার্স 1/3 ছিল, ওর জায়গায় আমরা চাইছি সেক ইনভার্স কিছু একটা আসুক, কারণ বাইরে সেক স্কোয়ার রয়েছে। তো সেক ইনভার্স কত আসবে দেখো, এই ছবি থেকে প্রথম ছবি থেকে সেক থিটার মান কত হচ্ছে দেখে নাও। সেক থিটার মান কসের উল্টো, মানে অতিভুজ বাই ভূমি, মানে √10/1, √10/1 লিখে নিয়েছি। একই রকমভাবে এটা শেষেরটা থেকে পাবো কোসেক ইনভার্স √5/1। তো দেখো সেক স্কোয়ার সেক ইনভার্স রয়েছে, সেক সেক উঠে গেল, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য √10 স্কোয়ার হয়ে যাবে, এখানে √5 স্কোয়ার হয়ে যাবে, মানে 10 + 5 = 15 অ্যান্সার হবে। দেখো তারপরের প্রবলেমটা, এটা খুব ভালো প্রবলেম, ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এ দেওয়া রয়েছে, দেখাও যে A - A ট্রান্সপোজ বিপ্রতিসম ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি এর মান যাই হোক না কেন, এর মান যাই দেওয়া থাক না কেন, সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ সমস্ত মানের জন্যই A - A ট্রান্সপোজ কিন্তু সবসময় একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, আর A+A ট্রান্সপোজ একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়। আমার অলরেডি এই চ্যানেলে কিছু ভিডিও আছে, সেখানে কিন্তু এগুলো আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম। তো A - A ট্রান্সপোজের মান বার করা হয়েছে এখানে। A - A ট্রান্সপোজ মানে কি, রোগুলো কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে, ঘুরে গেছে। তারপর শেষ পর্যন্ত দেখো এটা পাওয়া যাচ্ছে 0 - 1 1 0, এটাকে আমরা সি ধরে নিচ্ছি। প্রতিসম বিপ্রতিসম দেখানোর নিয়ম হচ্ছে, কোনো একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম হবে যদি সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি, ঠিক আছে, আর সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ সেই ম্যাট্রিক্সটা হয়। তার মানে এটা যদি আমরা সি ধরে নিই পুরোটাকে, তার মানে সি ট্রান্সপোজ ইকুয়াল টু -সি দেখালেই হবে। এবার দেখো সি ট্রান্সপোজ বার করা হয়েছে, রোগুলো কলাম, কলামগুলো রো করা হয়েছে, তারপর ভিতর থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে। মাইনাস কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি পুরোটা সি এসে গেছে, তার মানে সি ট্রান্সপোজ ইকুয়াল টু -সি। এবার সি যেটা ধরেছিলাম বসিয়ে দিয়েছি, তার মানে A - A ট্রান্সপোজ ইকুয়াল টু -A - A ট্রান্সপোজ, তার মানে A - A ট্রান্সপোজটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। পরপর সব আসছে, তোমরা দেখতে থাকো। এর পরের প্রবলেমটা কী ছিল দেখে নিচ্ছি। এর পরের প্রবলেম বি এর দাগের, এটা এক একটা হয়ে গেল। এখন আপাতত আমাদের 2-এর দাগেই চলছে, তো সরি 1-এর দাগের চলছে। এবার দেখো বিয়ের 2-এর প্রবলেমটা, বিয়ের 1-এরটা হলো, বিয়ের 2-এরটা। চলো, এরকম একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া ছিল, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এটা আমরা সরাসরি গুণ করে দিয়ে সমীকরণ তৈরি করে সমাধান করতে পারি, কিন্তু আমাদের ম্যাট্রিক্সের যেহেতু অঙ্ক, আমরা চাইবো ম্যাট্রিক্স পদ্ধতিতেই সমাধান করি। এখান থেকে লিখতে পারি AX = B, যেখানে প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে A, XYটা B, তারপরে -1 - 1টা হচ্ছে, সরি এখানে আরেকবার বলে দিই, প্রথমটা হচ্ছে, তারপরটা এক্স, ক্যাপিটাল এক্স ধরে নিয়েছি এক্স ওয়াইটাকে, আর সমানের পরে যেটা রয়েছে 1 - 1, ওটা হচ্ছে বি। এখান থেকে এক্স সমান A ইনভার্স বি পাওয়া যায়, আমরা জানি। এটাকে আরেকবার লিখে নিয়েছি 2 1 3 4, ঠিক আছে, এক্স আর বি সবগুলো লিখে নিয়েছি ম্যাট্রিক্স সমীকরণ থেকে। এবার এই পদ্ধতিতে সলিউশনের জন্য আমরা পেয়েছি x = A ইনভার্স বি, এটা একটা সূত্র। তো এখান থেকে A ইনভার্সের মান বার করতে হবে। বি তো আমরা জানি, A ইনভার্সের মান সূত্র হয় অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিনেন্ট A। তো অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট আগে আমরা চেক করে নিই, ডিটারমিনেন্ট A ডিটারমিনেন্ট বার করে নিয়েছি এখানে। 4 দুগুণে 8, কোনাকুনি গুণ করেছি, 4 দুগুণে 8 -3 একে 3 3, 8 - 3 = 5 হচ্ছে। যেহেতু নট ইকুয়াল টু 0 পাচ্ছি, 5 পেয়েছি। অ্যাকচুয়ালি 0 হয়ে গেলে সেক্ষেত্রে অস্তিত্ব থাকতো না ইনভার্সের, এক্ষেত্রে 0 হয়নি, নট ইকুয়াল টু 0, তাহলে অস্তিত্ব রয়েছে। এবার অ্যাডজয়েন্টটা 2/2 অর্ডারের অ্যাডজয়েন্ট খুব সহজে বার করা যায়। এ থেকে অ্যাডজয়েন্ট, এটা একটু খেয়াল করো, শুধু কোনাকুনি চেঞ্জ হয়েছে। প্রথম প্রিন্সিপাল যে ডায়াগোনাল, প্রথম কর্ণটা, সেই কর্ণ বরাবর শুধু কোনাকুনি ভ্যালুগুলো চেঞ্জ করেছি। প্রথম কর্ণ বরাবর এতে ছিল 2 4, এখানে 4 2 হয়ে গেছে, উল্টে গেছে। এবার দ্বিতীয় কর্ণ বরাবর শুধু মানগুলো যা আছে থাক, শুধু দুটোর আগে মাইনাস দিয়ে দাও, মাইনাস দেওয়া হয়ে গেছে। দেখো 1 3 ছিল ওখানে, এখানে -1 -3। এবার A ইনভার্সের সূত্র অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিনেন্ট A বসিয়েছি, তারপর x সমান A ইনভার্স B ছিল 1 নম্বরে, বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন, এটা আসছে গুণটুন করার পর 1 - 1 আসছে, তার মানে ক্যাপিটাল X সমান 1 - 1, ক্যাপিটাল X মানে আমরা জানি যে XY, তার মানে x এর মানটা 1, y এর মানটা -1। এবারে নির্ণয় সমাধান x সমান 1, y সমান -1। এবার তোমরা চাইলে চেক করে নিতে পারো এই সমীকরণে যে সমীকরণ পাচ্ছ, এখানে বসিয়ে এগুলো সমীকরণ মনে মনে মাইন্ড ক্যালকুলেশন করে প্রথম সমীকরণটা কী আসবে বুঝতে পারছো। দেখো এটা যদি ম্যাট্রিক্সের গুণ করে দিতাম, প্রথম লাইনটা যা ছিল 2x + y = 1, দ্বিতীয়টা আসবে 3x + 4y = -1। এখানে বসিয়ে তোমরা দেখতে পারো যে ঠিক করেছো কিনা। ঠিক আছে, এবার দেখো বিয়ের দাগে 3, তারপরের প্রবলেম একটা ডিটারমিনেন্টের খুব ইজি প্রবলেম দিয়েছে। ডিটারমিনেন্ট শুধু জাস্ট ভেঙে দিলেই হবে, জাস্ট এটা 10 - 12, এদিকটা আসছে 6x - 7x, এখান থেকে x এর মান 2, খুব সহজেই নাম্বারটা পেয়ে যাবে।
এবার দেখো সি এর দাগের প্রথমের অঙ্কটা, এফএক্সের দুটো মান দেওয়া রয়েছে। এফএক্স সমান এক্স কখন হবে, যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, টু হবে যদি এক্স লেস দেন জিরো হয়। দেখাও যে এক্স সমান জিরো বিন্দুতে অসন্তত। এরকম টাইপের কিন্তু 2-3টে অঙ্ক পড়েছে, আরও রয়েছে, তোমাদের আমি দেখাবো, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো লিমিট এক্সটেন্স, যখন আমাদের সন্তত জিরো বিন্দুতে অসন্তত বা সন্তত চেক করতে হবে, তখন ওই জিরোর রেসপেক্টে আমাদের কিন্তু লিমিটগুলো নিতে হবে। লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফএক্স নিতে হবে, আরেকটা লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফএক্স নিতে হবে, আরেকটা এফ জিরো নিতে হবে। তিনটের মধ্যে যদি তিনটেই সমান হয় সেক্ষেত্রে বলবো সন্তত, আর না হলে অসন্তত, যে কোনো দুটো অসমান হলেই অসন্তত। এখানে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফএক্স নিচ্ছি। তো যখন আমরা লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফএক্স নেবো, তখন আমাদের এক্সের মানটা জিরোর থেকে বেশি, তাহলে এফএক্সের কোন মানটা সেক্ষেত্রে নেবো, উপরের মানটা। ঠিক আছে, শর্ত দেখো, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরোর জন্য যেটা সেটা নেবো, মানে এখানে এক্স নিচ্ছি, তারপর শেষে লিমিটের এক্সের মান জিরো বসাবো, জিরো হচ্ছে। এক্স টেন্স টু জিরো মাইনাসে এফএক্সে দেখো জিরো মাইনাস, অর্থাৎ জিরোর থেকে যখন কম ভ্যালুর জন্য এফএক্সের মান কোনটা হবে, নিচেরটা, অর্থাৎ টু হবে। ঠিক আছে, এক্ষেত্রে টু হচ্ছে। তার মানে যেহেতু এই দুটো অসমান, আর এফ জিরোর মান আর চেক করার দরকারই নেই, যেহেতু এই দুটোই অসমান আসছে, সেক্ষেত্রে এখান থেকেই আমরা বলে দিতে পারবো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফএক্স অপেক্ষক অসন্তত হবে। তারপরে দেখো এখানে সি এর দাগে দুইয়ের অঙ্কটা দেখো, ডেরিভেটিভের একটা অঙ্ক। অ্যাকচুয়ালি এখানে দেখলাম কোশ্চেনে কিছু অঙ্ক আছে যেগুলো 2 নাম্বারের দিয়েছে কিন্তু খুব বড়, আবার কিছু অঙ্ক দেখছি 4 নাম্বারের রয়েছে যেগুলো খুব ছোট, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বা 4-5 লাইনে 3 লাইনে হয়ে যাচ্ছে। জানি না কেন এরকম করেছে, কোশ্চেন সেট কেন এরকম করেছে। তো এখন আপাতত দিয়েছে তো করতেই হবে। ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স ছিল, দেখাও যে ডিওয়াই ডিএক্স সমান ওয়াই বাই এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই। এখানে দেখতে পাচ্ছ প্লেন ডেরিভেটিভ করা হয়েছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে, নাহলে কিন্তু 1 নাম্বার কমিয়ে দিতে পারে। তারপরে দেখো ইউভি সূত্র লাগানো হয়েছে এখানে, ওয়াই ই টু দি পাওয়ার ওয়াইটা, ওয়াইটাকে ফার্স্ট ফাংশন, ই টু দি পাওয়ার ওয়াইটাকে সেকেন্ড ফাংশন। তাহলে ওয়াই রেখে ই টু দি পাওয়ার ওয়াইয়ের ডেরিভেটিভ করা হয়েছে, আর যেহেতু ওয়াইয়ের এক্সের রেসপেক্টে একটা ডিওয়াই ডিএক্স দিতে হয়েছে। ঠিক আছে, আর ডান দিকটা 1 হচ্ছে। এখান থেকে দেখো ডিওয়াই ডিএক্স কমন নিলে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে। এখানে দেখো ডিওয়াই ডিএক্স সমান, এখানে দেখতে পাচ্ছ শেষে যে লাইনটা রয়েছে এখন, যেটা ভাগ হয়ে গেছে, ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই নিচে রয়েছে প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। ওয়াই ই টু দি পাওয়ার ওয়াইয়ের মান দেখো একদম প্রথমে দেওয়া ছিল, ওটা এক্স দেওয়া ছিল, ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স দেওয়া ছিল, ওটা বসিয়েছি। তারপর আবার ই টু দি পাওয়ার ওয়াই দরকার, ওই 1 নম্বর থেকে যে সাইডে ডান দিকে ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স বাই ওয়াই, ওই মানটা বসিয়ে দিলেই কিন্তু শেষ পর্যন্ত সরল টরল করলে ক্যালকুলেশনটা এসে যাচ্ছে। তারপরে দেখো সি এর দাগে 2-এর প্রবলেম, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা নির্দিষ্ট সমাকলন 9b সেকেন্ড চ্যাপ্টারটা থেকে নেওয়া হয়েছে। তো প্রপার্টি থেকে করতে হবে। এফএক্স ডিএক্সের সঙ্গে যেটা রয়েছে লিমিটটা দেখতে পাচ্ছ, কখন আমরা যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক কখন চেক করব, যখন লিমিটটা দেখতে পাবো সেম লিমিট রয়েছে, দুটোই 1, নিচে -1 উপরে +1। সেক্ষেত্রে ডিএক্সের সঙ্গে যেটা রয়েছে পুরোটাকে এফএক্স ধরে নেবো, ডিএক্সের সঙ্গে রয়েছে এক্স মড এক্স, ওটাকে এফএক্স ধরে নিলাম। এবার এফ অফ মাইনাস এক্স ক্যালকুলেট করছি। এফ অফ মাইনাস এক্স দেখো এক্সের জায়গায় শুধু মাইনাস এক্স বসাচ্ছি, বাইরেরটা মাইনাস এক্স, এবার ভিতরেরটা মডের ভিতরটা মাইনাস এক্স, এবার মডের ভিতর মাইনাস এক্স থাকলে ওটা প্লাস এক্স হয়ে যায়। তো তার মানে আলটিমেটলি যেটা পাচ্ছি একটা মাইনাস সামনে চলে আসছে, তার মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, তার মানে অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ভ্যালু এই ধরনের যদি ইন্টিগ্রেশন থাকে, সেম লিমিট জাস্ট নিচে মাইনাস উপরে প্লাস, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের মান কিন্তু 0 হয়। ঠিক আছে, এবার 4 নম্বর প্রবলেমটা দেখো, এটা একটা সলিউশন রয়েছে, ডিওয়াই ডিএক্স দেওয়া রয়েছে, একটু সাজিয়ে নিয়েছি শুধু সূচকের নিয়মে, ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই, নিচে প্লাস এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার ওয়াই। এবার ই টু দি পাওয়ার ওয়াইটা নিচে লসাগু করে নিয়েছি, লসাগু করে সমানের আগে নিয়ে চলে এসেছি, তো ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই হয়ে যাচ্ছে, আর এদিকে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, জাস্ট প্লেন ইন্টিগ্রেশন করা হয়েছে। ই টু দি পাওয়ার ওয়াইয়ের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ারের জন্য এক্স কিউ বাই 3 প্লাস সি। সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা তোমরা অবশ্যই দেবে, নাহলেও কিন্তু নাম্বার কমাতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। তারপরে দেখো 5 নম্বর প্রবলেম, তো এখানে এক্স ওয়াই ইকুয়াল টু 1 একটা শর্ত দেওয়া রয়েছে, আর আমাদের ক্যালকুলেট করতে হবে এক্স প্লাস ওয়াইয়ের ক্ষুদ্রতম মান। যার ক্ষুদ্রতম মান বা বৃহত্তম মান ক্যালকুলেট করতে হবে সেটা তোমরা অন্য একটা চলরাশি ধরে নেবে। এখানে তোমরা জেড ধরে নিতে পারো, জেড সমান এক্স প্লাস ওয়াই, কিন্তু ডেরিভেটিভ এখন করতে পারবে না, কারণ ডেরিভেটিভ তখনই করতে পারবে ডান দিকটা যদি একটাই চলরাশি থাকে, কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই আছে। তার জন্য দেখো উপরে একটা শর্ত রয়েছে এক্স ওয়াই সমান 1, ওখান থেকে ওয়াইয়ের মানটা বার করে নাও। ওয়াইয়ের মানটা দেখো ডান দিকে ক্যালকুলেট করে রেখেছি 1/x। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় 1/x বসিয়ে দিয়েছি। এবার প্লেন ডেরিভেটিভ করছি, ডিজেড বাই ডিএক্স ডি টু জেড বাই ডিএক্স টু। এবার আমরা জানি ক্ষুদ্রতম বা বৃহত্তম মানের জন্য ডিজেড বাই ডিএক্স কিন্তু 0 হয়। ঠিক আছে, ডিজেড বাই ডিএক্সটা 0 করা হয়েছে, ওখান থেকে এক্সের আমরা দুটো মান পাচ্ছি, +-1।
এবার ওই মানগুলো কি হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাতে হবে। কারণ দুটো মানের জন্য হয় এমন হতে পারে দুটো মানের জন্যই ক্ষুদ্রতম পাচ্ছি, দুটো মানের জন্যই বৃহত্তম এমন হতে পারে, বা একটা মানের জন্য বৃহত্তম একটা মানের জন্য ক্ষুদ্রতম। তার মানে আমাদের চেক করে দেখতে হবে কোন মানটার জন্য ক্ষুদ্রতম পাচ্ছি, আমাদের দরকার তো ক্ষুদ্রতম মান। এবার ক্ষুদ্রতম কখন হবে, যদি ওই এক্সের মানগুলো বসানোর পর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান গ্রেটার দেন 0 হয়, সেক্ষেত্রে ক্ষুদ্রতম। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম সেজন্য +1টাই বসিয়েছি, বসানোর পর 2 আসছে, গ্রেটার দেন যেহেতু 0 সেজন্য আমাদের এখানে বলতে পারি x সমান 1 বিন্দুতে ক্ষুদ্রতম মান থাকবে। ঠিক আছে, x সমান 1 বিন্দুতে ক্ষুদ্রতম মান থাকবে। এবং ক্ষুদ্রতম মানটি চাই যদি z মিনিমাম, সেক্ষেত্রে z দেখো কোথায় বসাবো, z সমান x প্লাস 1/x ছিল, x এর জায়গায় মানগুলো বসিয়ে দিলে 1 + 1/1, তার মানে 2, এটাই কিন্তু ক্ষুদ্রতম মান হবে। ঠিক আছে, এবার দেখো তারপরের প্রবলেমটা, প্রবলেম নাম্বার 6। এটা বলেছে 4,4 বিন্দুতে x² + y² = 32 স্পর্শকের সমীকরণ, ট্যানজেন্টের সমীকরণ। তো এইরকম একটা সূত্র ছিল, যেহেতু এটা 2 নম্বরের, বেশি তো ক্যালকুলেশন করা লাগবে না এটাতে। তো x² + y² যদি a স্কোয়ার হয়, তার স্পর্শকের সমীকরণ হয় x(x1 + y(y1) = a²। এটা শর্টকাট একটা ছিল, তো এটা মনে রাখতে হয়। x² থাকলে হয় x(x1), y² থাকলে হয় y(y1), ধ্রুবক যেমন আছে রয়ে যাবে। তো x1 y1টা কি, ওই বিন্দুটা x1 y1 হলো ওই 4 বিন্দুটা। তো স্পর্শকের সমীকরণ তাহলে প্রথমেই লিখে নিচ্ছি, তারপর x1 y1 4 বিন্দু বলেই দিলাম, তাহলে x1 আর y1 এর জায়গায় 4 বসিয়ে দিচ্ছি, দিয়ে স্পর্শকের সমীকরণটা পাচ্ছি x + y = 8। ঠিক আছে, এবার চলো নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম দেখো, এখানে ডি এর দাগের একের প্রবলেমটা, তারপর একের দাগের ডি এর 1। তো চারটে বিন্দু দেওয়া রয়েছে, প্রথম দুটো বিন্দু সংযোগ সরলরেখা বলেছে, দ্বিতীয় দুটো বিন্দু সংযোগ সরলরেখার উপর লম্ব, তাহলে এখানে দিক অনুপাত দিয়ে হয়ে যাবে প্লেন। তো এ বি সংযোগ সরলরেখার দিক অনুপাত প্রথমে বার করেছি। দিক অনুপাত কীভাবে বার করতে হবে, বিন্দুগুলো এক্সের সাথে বিয়োগ করতে হবে। তার মানে প্রথম বিন্দুর x1, দ্বিতীয় বিন্দুর xটা 3, তার মানে 3 থেকে 1, যে কোনো যে দিক থেকে হোক, যেমন বিয়োগটা একই দিক থেকে সবসময় হয়, তাহলে 3 - 1 করেছি। পরেরটার ক্ষেত্রে 4 - -1 মানে 4 + 1 হয়ে যাবে, শেষেরটা -2 -2। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি, এটা a1 b1 c1 ধরে নিচ্ছি। সিমিলারলি সিডি সরলরেখার দিক অনুপাত বার করেছি, ডি বিন্দু থেকে সি বিন্দুটা বিয়োগ করেছি, দ্বিগ অনুপাত পেয়ে গেছি। কিন্তু দ্বিগ অনুপাতে ব্র্যাকেট দেবে না, ঠিক আছে, এখানে আমি দেখো ব্র্যাকেট দিইনি, অনেকে ভুল করে দ্বিগ অনুপাতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়, ওটা ঠিক নয়। চলো এবার দেখতে পাচ্ছি a2 b2 c2 পেলাম, আর a1 b1 c1 পেয়ে গেছি। তো এবার লম্বর ক্ষেত্রে সূত্র জানি আমরা, a1 a2 + b1 b2 + c1 c2 মান 0 হতে হয়। ওটা আমরা চেক করে দেখছি কত হয়, দেখতে পাচ্ছি 0 হচ্ছে। ঠিক আছে, তার মানে বলতে পারি এ বি আর সিডি সরলরেখা পরস্পর লম্ব। এরকম আরেকটা প্রবলেমও পড়েছে দেখেছি, তো শেষ পর্যন্ত আছে, তোমাদের বলবো। এবার দেখো তারপরের প্রবলেমটা, প্রবলেম নাম্বার 2। 3টে বিন্দু দেওয়া রয়েছে, সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি এইটা দেখেই বোঝা যাচ্ছে যে নিচে যে সমীকরণটা আছে, মানে একটা ছেদিতাংশ আকার ছিল সমতলের, x/a + y/b + z/c = যদি 1 হয়, সেক্ষেত্রে বলা হয় সমতলটি a0 0 বিন্দু 0b0 বিন্দু 0 0 c বিন্দুতে ছেদ করে। ওই ধরনেরই যেহেতু রয়েছে, এটা প্লেন ছেদিতাংশ আকারে লিখে দিলেই হবে। x/a মানে প্রথম বিন্দুটার 1 যেহেতু রয়েছে, y/b মানে 2 সেকেন্ড বিন্দুটার ক্ষেত্রে মাঝে 2 রয়েছে, + z/c 3 নম্বর বিন্দুর ক্ষেত্রে লাস্টে 4 রয়েছে। তো এটা বসিয়ে দিয়ে এটা জাস্ট ক্যালকুলেশন করে নিলেই হবে। লসাগু করে নিয়েছি 4, 4x + 2y + z = 4। ঠিক আছে, এই প্রবলেমটা হলো। এবার নেক্সট প্রবলেম, এখানে এ বি দেওয়া ছিল, তো বলেছে a + b আর a - b পরস্পর লম্ব হবে দেখাতে হবে। এটা খুব ইজি প্রবলেম, a + b ক্যালকুলেট করে নিয়েছি। একই রকমভাবে a - b, a + b থেকে যেটা পাচ্ছি a1 b1 c1 পেয়ে গেলাম, অর্থাৎ i j k এর সহগগুলো, ওগুলোকে a1 b1 c1 বলা হয়। একই রকমভাবে a - b থেকে যেটা পাচ্ছি প্লেন যোগ হয়েছে, a2 b2 c2 পেয়ে গেলাম। তারপরে ওই শর্তটা একটু আগে যেটা বললাম, শর্তটা লাগিয়ে দিয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি 0 হচ্ছে, তাহলে পরস্পর লম্ব হবে। তারপরে দেখো এর দাগের প্রথমেরটা, এখানে পি এ দেওয়া রয়েছে, পিবি দেওয়া রয়েছে, আর পি অফ এ ইউনিয়ন বি দেওয়া রয়েছে। p/a/b ক্যালকুলেট করতে হবে। প্রথমেই বলি p/a/b ক্যালকুলেটের সূত্রে নিচে যেটা লিখেছি দেখো, a/b এর a ইন্টারসেকশন b/pb। ঠিক আছে, কিন্তু আমাদের a ইন্টারসেকশন b তো দেওয়া নেই, সেই জন্য সূত্র লাগিয়ে দিয়েছি। p অফ এ ইন্টারসেকশন b এর সূত্র pa + pb - p/a ইউনিয়ন b। ওখান থেকে a ইন্টারসেকশন b এর মানটা বার করেছি, তারপর এখানে বসিয়ে দিয়েছি, আলটিমেটলি 4/5 অ্যান্সার। এবার দেখো এর দাগের 2-এরটা।
এখানে দেখো একটা ছক্কা ছোড়া হয়েছে বলেছে, লুডোর ছক্কা একবার ছোড়া হয়েছে, অর্থাৎ নমুনা দেশটা এস, নিচে লেখা আছে 1 2 3 4 5 6, এগুলোর মধ্যে পড়বে নমুনা দেশ এটা। তো ই বলা হয়েছে 3 দ্বারা বিভাজ্য যেগুলো সেগুলো নেওয়া হবে। ই এর মধ্যে তাহলে 3 দ্বারা বিভাজ্য মানে 3 6, এফের মধ্যে যুগ্মগুলো নেওয়া হবে, জোড় সংখ্যাগুলো মানে 2 4 6। এবার ই আর এফকে স্বাধীন দেখাতে হবে। স্বাধীন দেখানোর অ্যাকচুয়ালি সূত্র নিচে সূত্রটা লেখা আছে। স্বাধীনের সূত্র হচ্ছে পি অফ ই ইন্টু পি অফ এ সমান পি অফ ই ইন্টারসেকশন এফ প্রমাণ করতে হবে। তাহলে এগুলো সব বার করে নিই আলাদা আলাদা করে। তো দেখো ই ইন্টারসেকশন এফটা বার করে নিয়েছি, তার মধ্যে শুধু 6 থাকবে, ই আর এফের মধ্যে কমন মানে শুধু 6। এবার পিই, পিই এর প্রবাবিলিটি কত, যেহেতু নমুনা দেশে 6টা রয়েছে সবসময় নিচে 6 থাকছে। পিই, ই এর মধ্যে 2টা রয়েছে 2 এর 6, পি এফের মধ্যে 3 এর 6, এই ইন্টারসেকশন বি এর মধ্যে, ই ইন্টারসেকশন এফের মধ্যে সরি একটা এলিমেন্ট রয়েছে মানে 1 এর 6। এবার দেখো পিই ইন্টু পি এফ করেছি, 1 এর 3 ইন্টু 1 এর 2 মানে 1 এর 6 হচ্ছে, এটা মানে পি অফ ই ইন্টারসেকশন এফ। তার মানে ই এবং এফ ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন। ঠিক আছে, এখানে আমাদের এসএকিউ যেগুলো ছিল অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন কিন্তু কাভার হয়ে গেল। এবার আমরা লং কোশ্চেনগুলো যাচ্ছি 4 এবং 5-এর জন্য। তো দেখো এখানে একটু এলোমেলো পাবে, এতক্ষণ যা করেছি সব সাজানো ছিল, এবারের কোশ্চেনগুলো একটু এলোমেলো হতে পারে, ওটা পিডিএফ বানাতে গিয়ে কিছুটা এলোমেলো হয়েছে, তো সেগুলো আমি একটু বলে দিচ্ছি। তবে সব কোশ্চেনই আছে সলিউশন করে দেয়া, তোমরা একটু দেখে নিও। যেটা 2-এর দাগের বি এর প্রথম কোশ্চেনটা প্রথমে করা আছে, 2-এর দাগের বি এর করা আছে ম্যাট্রিক্সের একটা প্রবলেম। তো এ প্লাস বি ইকুয়াল টু বিসি দেওয়া ছিল, এবিসি প্রথমে দেওয়া আছে, এখান থেকে এক্স ওয়াইয়ের মান বার করতে হবে। তো তোমরা জাস্ট এ প্লাস বি করে নাও। এ প্লাস বি প্রথমে এখানে যেমন বিসি করেছি, বি এবং সি দুটো ম্যাট্রিক্স, তাদের গুণফল বার করেছি, গুণফলটা একটা এসছে, এবং এ প্লাস বি সমান বিসি বসিয়েছি, এ প্লাস বিটা করে নিয়েছি। এবার ম্যাট্রিক্সের সমতা থেকে প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথমটা সমান মানে এক্স প্লাস 3 ইকুয়াল টু -3 + 4y, একই রকমভাবে সব এলিমেন্টগুলোকে সমান করেছি। এখানে 2 সমান ওয়াই, ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিয়ে এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এক্স ওয়াইয়ের মান এখানে পাচ্ছি দেখো 2,2। খুব সহজ প্রবলেম, 4 নাম্বার তোমরা পেয়ে যাবে এটা করতে পারলেই। এবার দেখো কিছু প্রবলেম আছে যেগুলো আমি অ্যাকচুয়ালি করে দিইনি, কারণ এগুলো তোমাদের বেশিরভাগই তোমরা সৌরেন্দ্রনাথ দের ছায়া প্রকাশনীর বই ফলো করো আশা করছি। তো সেই বইয়ে রয়েছে বেশিরভাগ কিছু অঙ্ক রয়েছে, উদাহরণে করে দেওয়া রয়েছে, সেই জন্য সেগুলো আমি করে দিইনি। তো যেহেতু উদাহরণে রয়েছে, উদাহরণটা দেখে নিলেই তোমরা হবে। তোমাদের পিডিএফটাকে আর বড় করছি না বা ভিডিওটা আর বড় করছি না। এখানে যেমন 2-এর দাগের বিয়ের প্রথমের অঙ্কটা, সেটা কিন্তু ছায়ার বইয়ে পেজ নাম্বার 124-এ রয়েছে, উদাহরণ 3। তারপরে 2-এর দাগের বিয়ের 2 নম্বর অঙ্কটা, এটাও ছায়ার বইয়ে রয়েছে পেজ নাম্বার 130, উদাহরণ 20। তারপরে 3-এরটা, 2-এর দাগের বিয়ের 3-এরটা, এটাও ছায়ার বইয়ে রয়েছে পেজ নাম্বার 156, উদাহরণ 2। ঠিক আছে, এগুলো একটু তোমরা দেখে নিও। তারপরের প্রবলেমটা বরং দেখছি 3-এর অরেরটা, যেটাতে একটা ডিটারমিনেন্ট দেওয়া ছিল 1x x স্কোয়ার x স্কোয়ার 1x x x স্কোয়ার 1, এটা প্রমাণ করতে হতো 1 - x স্কোয়ারের হোল স্কোয়ার, সরি 1 - x কিউবের হোল স্কোয়ার। এবার এলএইচএস ধরেছি, বা এটা থেকে প্লেন এক্সপান্ড করে দিলেই কিন্তু হয়ে যাবে, বিস্তার করে দিলেই হয়ে যাবে। এমনি স্বাভাবিক বিস্তার করে দিয়েছি, কারণ এখানে তো কিছু বলা ছিল না, এটা প্রমাণ করতে জাস্ট দেওয়া ছিল। তো বিস্তৃত না করে যদি প্রমাণ করতে বলতো বড় কিছু ভাবতাম, এক্ষেত্রে ওইসব কিছু বলা নেই, প্লেন বিস্তার করে দাও, এটাই সহজ নিয়ম হবে। গুণ করে দিলে দেখবে চলে এসছে, অ্যান্সারটা চলে আসবে খুব সহজেই। ঠিক আছে, যদি বামপক্ষ থেকে প্রথমে সাজাতে না পারো, বামপক্ষ যেটা হচ্ছে লিখে নাও, তারপরে রাইট হ্যান্ড সাইডটা যেহেতু 1 - x কিউবের হোল স্কোয়ার ছিল, ওটা ভেঙে নাও, a - b এর হোল স্কোয়ারের সূত্র, দেখবে হয়ে গেছে। তারপরে দেখো 2-এর দাগে সিয়েরটা, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের একটা প্রবলেম অলরেডি আমি সলিউশন করেছি, আবার আছে। তো এটাতে 4 নম্বর দিয়েছে, এফএক্স একটা ফাংশন দেওয়া আছে দেখতে পাচ্ছ, mod x বাই এক্স, আর নিচে 0 রয়েছে। mod x বাই এক্স কখন, যখন x নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0 মানে x গ্রেটার দেন 0-র জন্য ওইটা, এক্স লেস দেন 0-র জন্য ওইটা। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে সন্তত নয় x ইকুয়াল টু 0 বিন্দুতে প্রমাণ করতে হবে। এখানে কিন্তু কোনো x ইকুয়াল টু 0 বিন্দু বলা নেই, ঠিক আছে, শুধু বলা আছে অপেক্ষকটি যে বিন্দুতে সন্তত নয় তা নির্ণয় করো। তো আমরা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয় এটাই নির্ণয় করব। দেখো ওখানে ফাংশনটা ব্রেক করেছে 0 বিন্দুতে, মানে ওই x নট ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 সাইডে যে শর্তগুলো দেওয়া রয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোথায় সন্তত নয়। তো x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে না, আমরা শুধু দেখিয়ে দিয়েছি। লিমিট এক্সটেন্স টু যখন 0+ নিচ্ছি, যেহেতু 0 বিন্দুতে আমরা চেক করতে চাইছি, তো 0+ নেই, 0+-এর জন্য এফএক্সের জন্য আমরা জাস্ট 0+ এফএক্স mod x বাই এক্স লিখে নিয়েছি এফএক্সের মানটা।
তো যেহেতু এক্সের মানটা জিরোর থেকে বড়, সেই জন্য মড এক্সের মানটা আমরা মড এক্স ভাঙলে দেখি জিরোর থেকে বড়োর জন্য মড এক্সের মান প্লেন এক্স হয়, তার মানে শুধু এক্স হয়, তার মানে এক্স বাই এক্স 1 হয়ে যাচ্ছে। আবার যখন এক্স টেন্স টু জিরো মাইনাস নিচ্ছি তখন কিন্তু জিরো মাইনাসের জন্য মড এক্সের মানটা মাইনাস এক্স হয়, সেক্ষেত্রে দেখো মাইনাস এক্স বাই এক্স মানে -1, তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অসন্তত, বুঝতেই পারছো তোমরা। এর অরের যে প্রবলেমটা রয়েছে, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা প্রবলেম রয়েছে, ওয়াই সমান সাইন 2 সাইন ইনভার্স এক্স, দুবার ডেরিভেটিভ করলেই হয়ে যাবে। এটা সাঁতরার বই রয়েছে, পেজ নাম্বার 278, উদাহরণ 12। যদি আমি যেগুলো করে দিইনি, ঠিক আছে, যেগুলো বইয়ে বলে দিচ্ছি উদাহরণে রয়েছে, সেগুলো যদি তোমরা করতে পারো না পারো বা অসুবিধে কিছু হয়, সেগুলো তোমরা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক তো দিয়ে দেবো পরবর্তী সময়, যদি তোমরা বলো সেগুলো আলাদা করে ভিডিও করে দেবো, বা সেটা আমি বুঝিয়ে দেবো আলাদা করে আবার ভিডিও করে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে এগুলোর জন্য কমেন্ট একটু করে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতটা বুঝতে পারছো, তোমাদের সুবিধা কতটা হচ্ছে। আর একটু বন্ধুদেরকেও শেয়ার করে দিও যারা পরীক্ষা দিচ্ছে বা পরবর্তী সময় উচ্চ মাধ্যমিক দেবে, অঙ্ক যাদের রয়েছে একটা সাবজেক্ট। এরপরের প্রবলেম দেখো, তো একটা ইন্টিগ্রেশন রয়েছে ডিএক্স বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমি উপর নিচে প্রথমে এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে একটা সুবিধা হবে। তারপরে দেখো নিচে এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে জেড ধরে নিচ্ছি, ওখান থেকে 2x ডিএক্স সমান ডিজেড আসছে, এক্স ডিএক্স সমান ডিজেড বাই টু বসিয়ে দিয়েছি, এবং এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় জেড বসিয়েছি। তারপর নিচে একটা এক্স স্কোয়ার রয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মান জেড মাইনাস 1। এবার এটাকে একটু সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার পর এটা আসছে দেখো, প্রথম যদি ইন্টিগ্রেশনের যে লাইনটা 1/z-1 -1/z ডিজেড, দুটো যদি আমরা আলাদা আলাদা পাঠ করে দিই, ডিজেড বাই জেডের সূত্র দুটোতেই পড়বে, দুটোতেই লগ হয়ে যাবে, ঠিক আছে। প্রথমটা লগ z-1 আসবে, মাইনাস লগ জেড আসবে, এবার লগ এ মাইনাস লগ বি সূত্র থেকে লগ এ বাই বি একবারে করে দিয়েছি। একটা স্টেপ জাম আছে, ওটা একটু তোমরা বুঝে নিও। আর সি কিন্তু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সবসময় তোমাদের লিখতে হবে এটা। তারপর আবার একটা ইন্টিগ্রেশন রয়েছে ডিএক্স বাই 1 প্লাস ট্যান এক্স, ট্যান এক্সটাকে সাইন এক্স বাই কস এক্সে ভাঙা হয়েছে। তারপরে দেখো একটু সাজিয়ে নেওয়া হয়েছে, এটা কয়েকটি বিশেষ আকারের যে সমাকলন ছিল ওখানে রয়েছে এই অঙ্কটা। এখানে দেখো কি করা হয়েছে, যে 1-2 প্রথমে করে দিয়েছি সামনে, মানে 2 cos x হয়ে যাবে। 2 cos xটাকে cos x প্লাস cos x দুটো জায়গায় লেখা হয়েছে, আর একটা জায়গায় সাইন এক্স আর একটায় মাইনাস সাইন এক্স। এবার যদি দুটো পার্ট আলাদা করে নিই, প্রথম পার্টটা দেখো cos x প্লাস সাইন এক্স বাই cos x প্লাস সাইন এক্স হয়ে যাবে, কেটে যাবে, শুধু dx থাকবে। এবং শেষের পার্টটাতে দেখতে পাচ্ছ উপরে cos x মাইনাস সাইন এক্স, নিচে cos x প্লাস সাইন এক্স, মানে নিচেটা ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি উপরটা চলে আসবে। সেই জন্য যদি এখানে জেড ধরে নিয়েছে তাছাড়া, বা এমনিও করা যেত, তাহলে হাফ ডিএক্স প্রথমটা আসছে, দ্বিতীয়টা হাফ লগ ডিজেড বাই জেড। ঠিক আছে, একটু দেখে নাও, তাহলে প্রথমটা x/2 আসবে, প্লাস হাফ লগ জেড, জেডের মানটা এটা বসিয়েছে, প্লাস সি, সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, বারবার যেটা বলছি ওটা কিন্তু দিতেই হবে। তারপরে দেখো 2-এর দাগের এর 3-এরটা, -2, 3 বিন্দুগামী একটা বক্র যার প্রবণতা 2x/y²। প্রবণতা বলতে সবসময় ডিওয়াই ডিএক্সকে বোঝায়, তাহলে ডিওয়াই ডিএক্সের মান কত হবে 2x/y²। এখান থেকে কোনাকুনি গুণ করে দিয়েছি, দিয়ে প্লেন ইন্টিগ্রেশন করা হয়েছে। তো শেষে একটা সি রয়েছে, সাজানোর পর সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখে দিলাম, 3c-কে কে ধরে নিচ্ছি, নতুন একটা কনস্ট্যান্ট। এটা কিন্তু বিশেষ সমাধান, যেহেতু -2, 3 বিন্দুগামী, মানে শেষ পর্যন্ত আমাদের ওই ধ্রুবকটা বা সি বা কে এর মানটা বার করতে হবে, এক্সের জায়গায় -2 বসিয়ে, ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে। তাহলে ওটা বসানো হয়েছে, কে এর মানটা 15 এসছে। তাহলে বক্রের সমীকরণ ওই শেষ লাইনে 1 নম্বরে আবার বসিয়ে দেবো কে এর মানটা, মানে y³ = 3x² + 15 হয়ে গেল এই প্রবলেমটা। এবার দেখো বলেছে 2-এর দাগের ডি-এর 1 মূলবিন্দু এবং 5, 2, 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। 4 নাম্বার দিয়েছে, কিন্তু অঙ্কটা খুব ইজি। তো মূলবিন্দু মানে 0, 0, 0, আর একটা বিন্দু রয়েছে 5, 2, 4। প্রথমে ওদের দিক অনুপাত বার করে নিই, কারণ সরলরেখার জন্য যে কোনো একটা বিন্দু লাগবে আর একটা দিক অনুপাত লাগবে, কার্তেজীয় সমীকরণ বা ভেক্টর সমীকরণ যাই হোক না কেন। তো দিক অনুপাত কী করে বার করব, বিন্দুগুলো জাস্ট বিয়োগ করলে দিক অনুপাত হয়ে যাবে, 5 - 0, 2 - 0, 4 - 0, মানে 5, 2, 4। একদম সমীকরণ লিখে নিয়েছি। সমীকরণে আমি বলেছি একটা বিন্দু লাগবে, যেহেতু মূল বিন্দুটা অবস্থিত মানে 0, 0, 0, উপরে দেখো -0, 0, 0 তিনটাতেই হয়ে গেছে, আর নিচে দিক অনুপাতগুলো বসে গেছে। এটা হচ্ছে যে সরলরেখার সমীকরণ। তো 2-এর দাগের যেটা বললাম ডি-এর 1, এটাতে 4 নাম্বার আছে কিন্তু। তারপরের প্রবলেমটা দেখো 2-এর দাগের ডি-এর 2 বলেছে দুটো সমতলের সমীকরণ প্রথমে দেওয়া রয়েছে, তাদের ছেদবিন্দুগামী সরলরেখা এবং এত এর উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তো দুটোর যখন ছেদবিন্দুগামী কিছু বলবে তখন মনে রাখবে প্রথমটা প্লাস কে ইন্টু দ্বিতীয়টা সমান 0, এইভাবে কিন্তু আমরা ধরবো, বা এখানে ল্যামডা ইন্টু দ্বিতীয়টা সমান 0 ধরা হয়েছে।
তো এটাকে প্রথমে এবারে তারপরে সাজিয়ে নিয়েছে, এক্সগুলো কমন নিয়েছে, ওয়াইগুলো কমন নিয়ে সাজানো হয়েছে। তো এই যে সমীকরণ, এই যে সমতলের সমীকরণটা পেলাম, এই সমতলের সমীকরণটা বলেছে শেষের যে সমতলটা রয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান 0 এর সাথে লম্ব। লম্ব মানে ওই সূত্রটা A1 A2 B1 B2 C1 C2 সমান 0 করতে হবে। ওখান থেকে দেখো ওই শর্তটা লাগানোর পর এটা আসছে, ল্যামডার মানটা পেয়েছি -1/3। ঠিক আছে, দিয়ে ওই সমতলের সমীকরণে আরেকবার বসিয়ে দিয়েছি, অর্থাৎ এই 1 নম্বর যেটা দিয়ে রেখেছিলাম ওখানে আরেকবার বসানো হয়েছে। বসানোর পর সমীকরণটা পাচ্ছি এক্স মাইনাস জেড প্লাস 2 = 0। এটাই নির্ণেয় সমতলের সমীকরণ পেয়েছি। তারপর দেখো 3-এর অঙ্কটা ছায়ার পেজ নাম্বার 695 উদাহরণের 7-এ রয়েছে, তোমরা ওখান থেকে একটু দেখে নিও। এবার রয়েছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ব্যবহার করে x² + y² সমান 16 বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তবে এখানে কোশ্চেনটা একটু ঠিক করে তুলতে হবে। বৃত্তের ক্ষেত্রফল বলেছে, তো এখানটা আমি শেষ পর্যন্ত বলে দেবো। এই বৃত্তের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি তোমরা যদি বৃত্তটা দেখো, ব্যাসার্ধটা 4 একক, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল πr² মানে পাই ইন্টু 4² 16 হবে। তো এখানে প্রথম পাদটার জন্য শুধু করা হচ্ছে, দেখো প্রথম পাদটার জন্য সেন্টারটা 0 0 বুঝতে পারছি। তাহলে প্রথম পাদের যেটা রয়েছে সেটার এরিয়া বার করব, তাকে 4 দিয়ে গুণ করে দিলেই হবে। তো 0 থেকে 4 নিয়েছি, সূত্র হয় ওয়াই ডিএক্স, এখান থেকে ওয়াইয়ের মানটা বার করেছি, ইন্টিগ্রেশনের পর এটা পাচ্ছি 4π। ঠিক আছে, 4π, কিন্তু 4π অ্যান্সার হবে না, বৃত্তের ক্ষেত্রফল 4π হবে না। এখানে একটু ভুল আছে, তোমরা একটু কারেক্ট করে নিও এটা। কারণ এখানে আমরা শুধুমাত্র একটা নিয়েছি, একটা অংশ প্রথম পাদে যেটা, এরকম 4টে অংশ রয়েছে। তাহলে শেষ পর্যন্ত কত হবে বলো তো? 4π মানে নির্ণেয় বৃত্তের ক্ষেত্রফল 4π × 4, তার মানে 16π হবে। এটা এখানে ঠিক করা নেই, তোমরা একটু ঠিক করে নিও, একটু ভুল হয়ে গেছে। আমি জাস্ট এখন মনে পড়লো যে শুধু প্রথম পাদের অংশটা নেওয়া হয়েছে, 4টে যেহেতু কোঅর্ডিনেট রয়েছে 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে 16π। শেষ পর্যন্ত 4π 4 দিয়ে একটা গুণ করে দিলেই হবে। এবার দেখো নির্দিষ্ট সমাকলনের সাহায্যে এই ইন্টিগ্রেশনের মানটা বার করতে হবে। তো এখানে জাস্ট সূত্র মানে এটা নির্দিষ্ট সমাকলনের সূত্র তোমরা জানো, এই লিমিট h → 0 ইন্টিগ্রেশন থেকে সামেশনে আসতে হয়, লিমিট h → 0 h ইন্টু সামেশন r = 1 থেকে n 2rh + 1। এখানে যেহেতু nh এর মানটা কত দেখতে পাচ্ছ, b - a মানে 1 - 0 = 1। ঠিক আছে, আর এফ অফ এ প্লাস আর এইচ হয় এফ এক্স। অ্যাকচুয়ালি এখানে এফ এক্স কত, ডিএক্সের সঙ্গে যেটা রয়েছে সেটা এফ এক্স। এফ এক্স মানে 2x + 1। আমাদের দরকার হয় এফ অফ এ প্লাস আর এইচ, এর মান তো 0, মানে 0 + আর এইচ, মানে শুধু এক্সের জায়গায় আর এইচ বসিয়ে দিলেই হবে। তারপরে দেখো এটা আর এর মান 1 বসিয়েছে, তারপর আর এর মান 2 বসিয়েছে, আর এর মান n পর্যন্ত বসিয়েছে, তারপরে দুটো পার্ট করে নিয়েছে। প্রথম পার্টটা দেখতে পাচ্ছ একটা স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র এসে গেছে। তো এখানটা শেষের পার্টটাতে 1 1 1 করে n বার 1 হচ্ছে, মানে n × 1 মানে n হচ্ছে শেষেরটা। তারপরে এখানে দেখো মানটা বার করা হয়েছে। আচ্ছা, সরি, এখানে একটু ভুল হয়েছে, পিডিএফে একটু প্রবলেম হয়েছে, তোমরা বুঝতে পারছো আশা করি। তো বাইরের যে এইচটা ছিল, এটা ভিতরের এইচের ক্যালকুলেশন হয়ে গেছে, বাইরের যে এইচটা ছিল সেই এইচটা কিন্তু এখানে ক্যালকুলেশন করা নেই। এনএইচের মানটা 1 বসানো আছে, NH + n 2n + h, এর বাইরে একটা অ্যাকচুয়ালি এইচ ছিল। তাহলে বাইরের এইচটা যদি আমরা গুণ করে দিই, শেষেরটা হবে 2nh + h। ঠিক আছে, 2nh মিনস 2 হয়ে যাচ্ছে, এনএইচের মান যেহেতু 1, 2 হয়ে যাচ্ছে, আর এইচের মানটা 0 বসে যাবে, মানে 2 হবে আলটিমেটলি অ্যান্সার। এটা একটু শেষের দিকে পিডিএফটা আসেনি, সেই জন্য একটু প্রবলেম হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এটার অ্যান্সার 2 হবে, এর বাইরে শুধু একটা এইচ বসিয়ে দিতে হবে তোমাদের। আমি এখানটায় বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা এইচ থাকবে, আর লিমিট থাকবে h → 0। h → 0 থাকলো, সমান, দেখো h → 0টা আমি লিখছি না আর, তাহলে 2nh + h সমান 2nh এর মান 1, তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে, আর h → যেহেতু 0, শেষেরটা 0, মানে আলটিমেটলি অ্যান্সার এই 2 + 0 সমান কিন্তু 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু দেখে নিও তোমরা।
এবার দেখো দুইয়ের দাগের এফের একের প্রবলেম এবং দুইয়ের প্রবলেম, দুটো প্রবলেম রয়েছে। তো দুটোই হচ্ছে যে তোমার একই টাইপের প্রবলেম, প্রবাবিলিটির প্রবলেম। তো আমি দুইয়ের প্রবলেমটা আগে করছি। বলা আছে যে একটি ছক্কাকে দুবার ছোড়া হলো, যোগফল 6 হচ্ছে। ঠিক আছে, দুবার ছোড়া হয়েছে, যোগফলটা 6 হয়েছে দেখা যাচ্ছে। তো তাদের মধ্যে অবশ্যই একটি 4 থাকার সম্ভাবনা। এটা শর্তযুক্ত সম্ভাবনার অঙ্ক। দুটো ঘটনা হবে, এ বি এবং পি এ বাই বি, এই ধরনের ক্যালকুলেশন করতে হবে। প্রথমত অ্যাকচুয়ালি কী দরকার, শেষ পর্যন্ত যেটা চেয়েছে 4 থাকার সম্ভাবনা। ঠিক আছে, প্রথমে দেখো একটা এ ধরে নিয়েছি, এটা কোনটাকে ধরেছি, যে ছক্কাকে দুবার ছোড়া হলে যোগফল 6 হবে, সেরকম কেসগুলো প্রথমে লিখে নিয়েছি। এর মধ্যে দেখো লেখা হয়েছে এটা 1-5, মানে কি প্রথম ছক্কাতে প্রথমবারে 1 পড়েছে, দ্বিতীয়বারে 5 পড়েছে, মোট 6 হচ্ছে। একই রকমভাবে সবগুলো লিখে নেওয়া হয়েছে। তারপরে দেখো অন্তত একটিতে 4 পাওয়ার সম্ভাবনাটাকে আমরা বি ধরেছি, ঘটনাটাকে বি ধরেছি। বি এর মধ্যে তাহলে কী কী থাকতে পারে, 1-4, 4-1, 2-4, 4-2, 3-4, মানে একটাতে 4 যেন থাকে অন্তত, সবগুলো লিখে নিয়েছি। এবার এই ইন্টারসেকশন বি এর মানটা বার করে নিয়েছি, এই দুটোর মধ্যে কমন কোনটা। শেষ পর্যন্ত আমাদের দেখো পি বি বাই এ ক্যালকুলেট করতে হবে। মানে ব্যাপারটা কি বলতে চাইছি, এখানে একটা ঘটনা সম্ভাবনা নির্ণয় করতে হবে, আর একটা ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে সেটা নিচে লিখতে হবে। এটা নিচে আছে এখানে, কারণ কি এখানে যোগফল 6 হয়েছে, এটা ঘটে গেছে অলরেডি। এটাকে আমরা যেটা এ ধরেছি, যোগফল 6, ওটা অলরেডি ঘটে গেছে, ওই জন্য ওটাকে নিচে লেখা হয়েছে। উপরে যেটা সম্ভাবনা চেয়েছে পি বি, বি এর সম্ভাবনা চেয়েছে, অর্থাৎ 4 থাকার সম্ভাবনা চেয়েছে। তার মানে পি বি বাই ক্যালকুলেট করতে হবে, সূত্র হচ্ছে এটা, দিয়ে দুটোর মান বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, এখানে দেখো এই ইন্টারসেকশন বি এর মানটা 2-36 কেন বসিয়েছি, দুটো ঘটনা রয়েছে। আর একটা লুডোর ছক্কাকে ছোড়া হলে কতগুলো মান থাকে, 6 স্কোয়ার 36টা। দুবার যেহেতু ছোড়া হয়েছে, বা দুটো লুডোর ছক্কা ছোড়া হয়েছে, বা দুবার ছোড়া হয়েছে, 1-1, 1-2, 1-3, 1-6 পর্যন্ত, 2-1, 2-2, 2-3, এভাবে 2-6 পর্যন্ত মোট 36টা থাকে। ওই জন্য সবারই নিচে 36 করে, 2-এর 36 আর এটা হচ্ছে 5-এর 36। ঠিক আছে, একই রকমভাবে এই অঙ্কটা কিন্তু হবে। 1 থেকে 10 পর্যন্ত কার্ডের কথা বলা হয়েছে। এ ঘটনা ধরা হয়েছে বি এর 3-এর থেকে বড়, এটা ঘটে গেছে, এটার জন্য নিচে আছে। বলছে যুগ্ম হওয়ার সম্ভাবনা কত। এবার যুগ্মগুলো বি এর মধ্যে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার একই রকমভাবে ইন্টারসেকশন পি বি বাই একই রকমভাবে ক্যালকুলেট করে নিয়েছি। তোমরা দেখে নাও একটু ভালো করে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে আরও। এবার দেখো তারপর প্রবলেম, রৈখিক প্রোগ্রাম বিধির প্রবলেম। এটাতে তো বোঝানোর কিছু নেই, এখানে কিন্তু ছবি আঁকা খুব দরকারি, ছবি না আঁকলে ভুল হয়ে যাবে। তো নাম্বার অনেকটা কম পাবে, ছবির ওপর নাম্বার থাকে 2 নাম্বারের মতো। আগের ভিডিওতে অলরেডি আমি বলেছিলাম যে কতটা অঙ্ক করলে তোমরা কতটা মার্কস পাবে, একটা ভিডিও বানিয়েছিলাম আগের দিন, তোমরা ওটাও দেখে নিতে পারো। কারণ হয়তো কিছুটা অঙ্ক করেছো তারপরে ছেড়ে দিয়েছো, ওর জন্য কতটা মার্কস পেতে পারো সেটা কিন্তু পেয়ে যাবে ওখানে। এখানে দেখো অসমীকরণ দুটির সমীকরণ লিখে নিয়েছি প্রথমে, সমীকরণ আকারে, মানে লেস দেন আর লেস দেনগুলোকে আমরা সমান আকারে লিখে নিয়েছি। তারপর ছেদিতাংশ আকারে প্রকাশ করে লিখে নিয়েছি। প্রথমটা এক্স অক্ষকে এ 50,0, ওয়াই অক্ষকে 0,50, একই রকমভাবে বিটা লিখে নিয়েছি, কোথায় কোথায় ছেদ করবে, দিয়ে ছবিটা এঁকেছি। এই ছবিটা অ্যাকচুয়ালি হবে, তাহলে 0-0 বিন্দু দ্বারা দুটি যেহেতু সমীকরণ, দুটি অসমীকরণে সিদ্ধ হয়, 0-0 বিন্দু দ্বারা সত্য হয়, তাহলে মূল বিন্দুর দিকে হবে, ছবিটা এরকম হয়েছে। দেখো যে প্রান্তিক বিন্দু কিছু ছিল, কিন্তু দুটো সরলরেখা ছেদ বিন্দু এমটা, ওটা আমাদের বার করতে হবে। দুটো সরলরেখা যেগুলো সমীকরণ যেগুলো ধরেছিলাম 1 নম্বর 2 নম্বর অসমীকরণগুলির অনুরূপ সমীকরণ, ওই দুটো থেকে সমাধান করে এটা কিন্তু পেয়েছি। সমাধানটা নিজেরা করো, আমি এটা মাইন্ড ক্যালকুলেশন করেছিলাম, 1-2 সমাধান করে লিখে নিয়েছিলাম। তারপরে যে 4টে বিন্দু পেলাম, দেখো 0-0 পেলাম, তারপরে 30,0, তারপরে 20,30, তারপরে পেয়েছি 0,50, সবগুলো বসানো হয়েছে এখানে। এবং ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু ক্যালকুলেট করতে হবে এখানে, একটু দেখে নিচ্ছি আরেকবার। হ্যাঁ, সর্বাধিক মান ছিল, ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে হতো, সেজন্য দেখতে পাচ্ছি এখানে 30,0 বিন্দুতে সর্বাধিক মান রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে। তার সমাধানটা 30,0, অর্থাৎ এক্সের মান 30, ওয়ের মান 0, এবং জেড ম্যাক্স যেটা সেটা হচ্ছে 120। ঠিক আছে, এভাবে তোমরা করবে এটা। এটা দেখো স্পর্শক অভিলম্বের অঙ্ক, এটা তো একটা কমন একটা অঙ্কের মধ্যে পড়ে। প্রথমে ডিওয়াই ডিএক্স বার করা হয়েছে, তারপরে মনে করব যে x1 ওয়ের বিন্দুতে স্পর্শ করে, তারপর x1 ওয়ের বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করব, যেটা x1 প্লাস y1 ইকুয়াল টু স্কোয়ার, এটা অলরেডি আমি বলেছিলাম, সেটাই আসবে। তারপরে দুটোকে তুলনা করা হয়েছে, তুলনা করে x1 এর মান y1 এর মান বার করে ওখানে আবার বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, x1 y1 বার করা হয়েছে, দিয়ে ওই সমীকরণেই বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে একটা প্রবলেম ছিল দেখো, যেটা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে হবে, y সমান এটা দেওয়া ছিল।
তো এটাকে ডেরিভেটিভ করতে হবে, প্রথমে একটু সাজিয়ে নিয়েছে, তারপরে ডেরিভেটিভ করেছে, প্লেন ডেরিভেটিভ, আর কিচ্ছু নেই। চরম অবমানের জন্য ডিওয়াই ডিএক্স মান শূন্য করতে হবে, এটাকে শূন্য করেছে, এক্সের মান +-1, এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করে সেখানে কিন্তু একবার +1 বসিয়েছে, -1 বসিয়েছে, দেখেছে কোথায় চরম আছে কোথায় অবম আছে। যেমন 1 বসালে দেখতে পাচ্ছে >0, তার মানে 1 বিন্দুতে হচ্ছে অবম মান থাকবে, আর -1 বসালে <0, এটাতে চরম থাকবে, -1-এ চরম থাকবে এবং চরম মানটা বার করেছে। ঠিক আছে, এখানে দেখতেই পারো, এখানে বার করে নিয়েছে মানগুলো। -1 বসিয়ে চরম মানের ক্ষেত্রে, ওয়াই ম্যাক্সের ক্ষেত্রে -1 বসিয়েছে এক্সের জায়গাতে, আর ওয়াই মিনিমামের ক্ষেত্রে এক্সের জায়গাতে 1 বসিয়েছে। তো এগুলো ছিল। এবার দেখো 3-এর দাগের বিয়ের 3, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, এ বি অপনয়ন করতে হবে। এখানে বলে রাখি, যেহেতু দুটো প্যারামিটার রয়েছে, এ এবং বি, দুটো আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, তার মানে দুবার আমরা ডেরিভেটিভ করতে পারবো। একবার ডেরিভেটিভকে আমরা ডিওয়াই ডিএক্স লিখি, দুবার ডেরিভেটিভকে d2y/dx2, বা একবার ডেরিভেটিভকে y1ও লেখা হয়, দুবার ডেরিভেটিভকে y2 লেখা হয়। এখানে একটু দেখে নাও, একবার ডেরিভেটিভের পরে এটা ইউভির সূত্র লাগবে, গুণের সূত্র, e⁻x-টাকে ফার্স্ট ফাংশন, বাকি ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা সেকেন্ড ফাংশন ধরে নিচ্ছি। তো প্রথমটা রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ, cos x এর জন্য -sin x আসছে, ওই জন্য মাইনাস চলে আসছে, তারপর দ্বিতীয়টা রেখে প্রথমটার। এবার শেষের পার্টটা যেটা ওয়াইটা আবার ঘুরে চলে এসেছে, ওই জন্য ওয়াই লিখে দিয়েছি, ওটাকে 1 নম্বর, প্রথমে যেটা 1 নম্বর এবং যেটা এটা পেলাম এটাকে 2 নম্বর দিয়ে দিয়েছি। আবার একবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করে আবার ইউভির সূত্র লাগিয়েছি, সূত্র লাগানোর পর দেখবে প্রথমে e⁻, একটা কমন নিলে এটা আবার ওয়াইটা ঘুরে চলে আসছে, এবং শেষের যে পার্টটা রয়েছে বি cos x মাইনাস এ sin x ইন্টু e⁻x, ওইটা আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাবো, ওই মানটা বসিয়ে দিচ্ছি, দুটোকে এবার সরল করে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাচ্ছি। ঠিক আছে, চলো এখান পর্যন্ত হলো। এবার দেখো, এই অঙ্কটা অনেকের প্রবলেম হয়েছে, অঙ্কটা একটু দেখে নাও কীভাবে করতে হবে। 3n-টাকে n+2n লিখে নিয়েছে, তারপরে উপর নিচেকে n দিয়ে ভাগ করা হয়েছে, উপরের 1/n-টাকে সামনে লিখে নিয়েছে, কারণ সূত্রর ক্ষেত্রে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n একটা লাগে। এবার এটা r থেকে n, n-এর r-এর মানটা ধরে নিয়েছে 1 থেকে 2n অবধি। ঠিক আছে, এবার যখন 1 থেকে 2n অবধি ধরা হবে, সেক্ষেত্রে nh-টা দেখো 1 আছে, 2nh-টা তাহলে 2 × 1 = 2, এবং লিমিটটা দেখো 0 থেকে 2 পর্যন্ত সেক্ষেত্রে নেওয়া হচ্ছে, 0 থেকে 2 dx/1 + x, log 1 + x আছে log 3 মাইনাস log 1, 0 বসালে log 1-এর মান তো 0, তাই log 3 অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এটা এভাবে করে নিও তোমরা। এটা করতে অসুবিধা হচ্ছে তো তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দিয়ে আরেকবার চেক করতে পারো ঠিক করেছো কি না। এবার দেখো তার পরের প্রবলেমটা, এটা অনেক নাম্বার দিয়েছে কিন্তু অঙ্কটা খুবই ছোট হবে। 1, 2, 3 বিন্দুগামী একটি সরলরেখা আর একটা যেটা সরলরেখা সমীকরণটা দেওয়া রয়েছে, এর সমান্তরাল হলে সরলরেখার কার্তেজীয় সমীকরণ। তো ব্যাপারটা হচ্ছে 1, 2, 3 বিন্দুগামী হবে এবং এর সঙ্গে সমান্তরাল। এর সঙ্গে সমান্তরাল মানে কি, এর দিগনুপাত এবং নির্ণয় সরলরেখার দিগনুপাত একই হবে, ওইটাই লেখা রয়েছে নিচে। নির্ণয় সরলরেখার দিগনুপাতও হবে 3, 5, 6। ঠিক আছে, তো যেহেতু সরলরেখাটা এখানে সমান্তরাল বলেছে, ওইটা শুধু ভাষা দিয়ে লেখা আছে, এবং 1, 2, 3 বিন্দুগামী, তাহলে x-1 উপরটা হবে, তারপরেরটায় y-2 হবে, z-3 হবে, আর নিচে দিগনুপাতগুলো বসিয়ে দিলেই হবে 3, 5, 6। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার তার পরের প্রবলেমটা দেখো, মূলবিন্দুগামী একটি সরলরেখা x + y + z = 3 সমতলের ওপর লম্ব, ওই লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। মূলবিন্দুগামী যেহেতু 0, 0 থেকে একটা বিন্দু নেব, এবার এখানে বিষয়টা হচ্ছে, দেখে নাও তোমরা, এখানে যেটা ব্যাপার বলতে চাইছিলাম, যে সমতলের দিক অনুপাত কত, এক্সের সমতলের ক্ষেত্রে দিক অনুপাত দেখো, এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, জেডের সহগ, মানে 1, 1, 1, তার মানে 1, 1, 1 দিক অনুপাত। ঠিক আছে, এক্ষেত্রে 1, 1, 1 দিক অনুপাত আমরা নিতে পারি। সেক্ষেত্রে ব্যাপারটা, এর সঙ্গে যেহেতু লম্ব কোনো সরলরেখা হয়, অ্যাকচুয়ালি সমতলের দিক অনুপাত যেটা আমরা 1, 1, 1 বললাম, ওই ওটা কোন দিকে থাকে, সমতলের সাথে লম্ব দিকে থাকে, মানে সমতলের কোনো লম্ব সরলরেখা হলে তারও দিক অনুপাত ওই 1, 1, 1ই হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এখানে 3, 3, 3 ধরা হয়েছে, কারণ এই যে ডান দিকে 3 রয়েছে, 3, 3, 3ও নিতে পারো, একই ব্যাপার, 1, 1ও নিতে পারো, 3, 3, 3ও নিতে পারো। তাহলে যে সরলরেখাটা লম্ব দিকে সমতলের সাথে রয়েছে সেটা মূল বিন্দুগামী, 0, 0, 0 থেকে এসছে, এবং দিগনুপাতটা 3, 3, 3। তাহলে কি হবে সমীকরণটা দেখো, এখানে যেহেতু 0, 0, 0 বিন্দুগামী, x-0, y-0, z-0, আর নিচে 3, 3, 3 রয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো, এই ব্যাপারটা ছিল
তো পাদবিন্দু স্থানাঙ্ক দরকার। এখানে দেখো পাদবিন্দু স্থানাঙ্কটা কীভাবে ক্যালকুলেট করা হয়েছে, এখানটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। সহজে ক্যালকুলেশন করা আছে, এই সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করা আছে, অনেকটা সুবিধা হবে তাহলে। ঠিক আছে, তবে এই প্রসেসটা সেই সময় আমি করেছিলাম। তবে এর থেকে আরেকটা ভালো প্রসেস হচ্ছে এই জাস্ট সমীকরণটা শেষের যে লাইনটা দেখছো, এই সমীকরণটা এক্স মাইনাস জিরো বাই ওয়ান লিখে নাও, ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান, জেড মাইনাস জিরো বাই ওয়ান, তারপরে সমান টি ধরে নাও। টি ধরে নিয়ে এক্স ওয়াই জেডের মান পেয়ে যাবে, এক্সের মান টি, ওয়াইয়ের মান টি, জেডের মান টি, তিনটেই টি পাবে। তো টিটাকে ওই সমতলে বসিয়ে দাও, মানে টি প্লাস টি ইকুয়াল টু 3 পাবে, ওখান থেকে টি এর মানটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দিয়ে বিন্দুটা কিন্তু তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। এবার দেখো সমতলের অক্ষ তিনটিতে ছেদিতাংশ যথাক্রমে এবিসি হলে মূল বিন্দু থেকে সমতলের দূরত্ব পি একক হলে দেখা হচ্ছে এটা। এবার আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমি ভিডিওটা খুব দ্রুততার সাথে বানিয়েছি, তো কোনো অঙ্কে যদি তোমরা কোনো মিস্টেক খুঁজে পাও, এতগুলো অঙ্ক এত কম সময়ে করতে গেলে কোথাও টুকটাক হয়তো ভুল থেকে যেতেও পারে। ঠিক আছে, আমি 100% শিওর না, হয়তো যদি থাকে তোমরা যদি খুঁজে পাও, ফাইন্ড আউট করতে পারো, একটু জানিও প্লিজ, তাহলে আমি ওটার আবার একটা এরার কারেকশন করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। আমি চাই না কেউ ভুল শিখুক, ঠিক আছে, তবুও যদি কোনো কারণে হয়তো অনিচ্ছাকৃত কিছু ভুল হয়ে যায়, তোমরা একটু দেখো ব্যাপারটা। তো দেখো এবিসি যেহেতু ছেদিতাংশ রয়েছে, তাহলে সরলরেখার সমতলের সমীকরণ সমতলের সমীকরণ এইভাবে লিখতে পারবো, এক্স বাই প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। তো এটাকে আমরা অভিলম্ব আকারে নিয়ে যেতে চাইছি, সেজন্য সমানের আগে 1টাকে নিয়ে চলে এলাম। এবার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব সূত্র হচ্ছে এক্স ওয়াই জেডের জায়গায় 0 0 বসিয়ে দাও, আর নিচে হবে রুট দিয়ে এক্সের সহগ স্কোয়ার, মানে এক্সের সহগ কত রয়েছে 1/a, 1/স্কোয়ার, এগুলো প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার, শর্তানুসারে এটা সমান পি। এবার স্কোয়ার করে দিলে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, মোটামুটি দেখো সব অঙ্কই আমি করে দিলাম, তবু তোমাদের যেটা বললাম, কোনো ডাউট যদি কোনো অঙ্কে থাকে, কিছু উদাহরণ দেখতে বলেছি অ্যান্সারের জন্য, তো ওগুলো একটু দেখে নিও। তাও যদি কোনো অঙ্কে মনে হয় এটা কোনো ডাউট রয়ে গেছে, আবার তোমরা কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোনো যদি আননেসেসারি মানে কোনো অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে যায়, আমি বুঝতে পারছি না, আরেকবার তবু চেক আউট করে নেবো পরে, তোমরা একটু প্লিজ জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা প্রত্যেকে চেক করে নাও কতটা কি পাচ্ছ, কত নাম্বার হচ্ছে তোমাদের স্কোর, এবং যতটা পারো চ্যানেলটা আমার শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং ভাই বোনেদের মধ্য দিয়ে, যাতে তারা পরবর্তী সময় আমার চ্যানেল দেখে উপকৃত হতে পারে। চ্যাপ্টার ওয়াইজ প্রচুর ভিডিও পাবে, মাধ্যমিক লেভেলের যদিও কম আছে, সব থেকে 12 লেভেলের প্রচুর ভিডিও রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, তোমরা দেখতে পারো। আজকের মতো এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।